আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা সেনা সদর যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এটাকে আমরা বুঝবো কি করে সঠিক না ব্যাঠিক? এটার জন্য আমাদের কিছু টেস্ট আছে, কিছু পর্যবেক্ষণ আছে। ধরেন, আমি শুরুতে একটি কথা বলেছি যে সেনা সদর বা সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি প্রতিরক্ষা মন্ত্রী জনাব তারেক রহমান। তিনি অবশ্যই সিদ্ধান্ত ভালো নেবেন। তিনি একজন দেশপ্রেমিক নেতা হিসেবে তাকে আমরা চিনি এবং তিনি দেশের জন্য ভালো কিছু করবেন, এই বিশ্বাস থেকেই বলছি কথাগুলো। তো তার সিদ্ধান্তগুলো যদি আমাদের দেশের জন্য ভালো হয়, নিঃসন্দেহে এটার প্রশংসার যোগ্য। যদি এমন হয় যে এই রদবদলের কারণে আগামী দিনে বাংলাদেশ ঠিক 54 বছরের বন্দোবস্তে ফিরে যায়, অর্থাৎ পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে বাংলাদেশের যে আলোচনা চলছিল বা যে চুক্তিগুলো হচ্ছিল বা সামরিক অস্ত্র কেনার যে বিষয়গুলো আলোচনা ছিল, এগুলো যদি স্থগিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে সামথিং রং। আর যদি চলমান বিষয়গুলো আরো উন্নত হয়, ধরেন নতুন যিনি এসছেন বা নতুন যারা পদায়িত হয়েছে, তারা এই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আরো উন্নত হয় সামরিক ক্ষেত্রগুলোতে, আমরা বলবো তারেক রহমান একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো আমাদের প্রথম টেস্ট। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ইউনূস সরকার বসার পর আমরা বারবার আলোচনা শুনেছিলাম সেনাবাহিনীর ভেতরে নানান রকম গুজব উঠেছিল। সেনাবাহিনীর মধ্যে একটা বড় সংখ্যক গ্রুপ আছেন যারা হাসিনার তাবেদার। এটা মানেন আর না মানেন, হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সেটা পুলিশ বলি, র্যাব বলি, আমলাতন্ত্রে বলি, সেনাবাহিনী বলি, প্রত্যেকটা ক্ষেত্রে তার লোকগুলোকে কয়েক স্তরে বসিয়ে রেখেছিল। অর্থাৎ এ চলে গেলে বি, বি চলে গেলে সি, সি চলে গেলে ডি, ডি চলে গেলে, এইভাবে ধারাবাহিকভাবে একটা লেয়ার তৈরি করেছে যে কখনো যদি কোনো প্রবলেম হয়, রাষ্ট্র ক্রাইসিসে পড়ে বা আওয়ামী লীগ ক্রাইসিসে পড়ে, সেক্ষেত্রে প্রথম লেয়ারের কিছু হলে দ্বিতীয় লেয়ার আওয়ামী লীগকে বাঁচাবে, দ্বিতীয় লেয়ারের কিছু হলে তৃতীয় লেয়ার বাঁচাবে। তো সেই হিসেবে একটা কথা আছে যে সেনাবাহিনীর মধ্যে ঊর্ধ্বতন যত বড় বড় পদগুলো আছে, এরা শেখ হাসিনার কাছে দায়বদ্ধ, এই কথাগুলো আছে। কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না। কেন চাই না? বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। তারা হয়তো রাষ্ট্রীয় বিভিন্ন অনাচারে লিপ্ত হয়েছে, সবাই না, কিছু সংখ্যক অফিসার যারা করাপ্টেড বা দলবাজ। আবার আমাদের এই বাহিনীর মধ্যে ওয়াকারুজ্জামানের মতো লোক ছিলেন, কামরুল হাসানের মতো লোক ছিলেন, হাফিজুর রহমানের মতো লোক ছিলেন, অনেক মেধাবী অফিসার ছিলেন যারা দেশকে অনেক ভালো সার্ভ করেছেন। তো ওয়াকারুজ্জামানকে আমরা যেভাবে বিতর্কে ফেলি না কেন, তিনি কিন্তু জুলাই আন্দোলনে একটা ভালো ভূমিকা নিয়েছেন। তিনি তো শেখ হাসিনার আমলে সেনাপ্রধান ছিলেন। তাকে নিয়ে বিতর্ক থাকলেও তাকে নিয়ে প্রশংসার দাবিও রাখে, কারণ তিনি এই রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে ফিরিয়ে আনার জন্য তার চেষ্টা অব্যাহত রেখেছেন। আবার তিনি আওয়ামী পরিবারের সদস্য হিসেবে তাকে নিয়ে গুজব আছে। এই গুজবের মধ্যেও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কেউ কেউ তার পোশাকের ক্ষেত্রে খুব পেশাদারিত্ব বজায় রাখেন। সবাই তার পরিবারতন্ত্র বা আত্মীয় তন্ত্রের মধ্যে কাজ করেন না। যারা দেশপ্রেমিক তারা সবসময় দেশকে কিছু দিতে চান। আমরা সেই হিসাবে ওয়াকারুজ্জামানকে চিনে থাকি। কিন্তু প্রশ্নটা হলো, আগামী দিনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা কি হবে, সিদ্ধান্তগুলো কি হবে? যে ব্যক্তিকে সবচেয়ে বেশি আলোচনায় আমরা দেখেছিলাম, কামরুল সাহেব, যিনি প্রফেসর ইউনূসকে দিয়ে ভারত বলয় থেকে বাংলাদেশকে বের করে একটা বাংলাদেশের কি বলবো যে বন্ধু রাষ্ট্র খোঁজার যে তার মধ্যে একটা বড় চেষ্টা দেখেছিলাম, সেই ব্যক্তিকে হঠাৎ করে পররাষ্ট্র দপ্তরে নিয়োজিত করাটা আমাদের কাছে কিছুটা সন্দেহের কারণ তৈরি করেছে। এখন দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে এর মাধ্যমে বাংলাদেশ কিছু পাবে নাকি হারাবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক আলোচনা চলছে সেনাবাহিনীর এই রদবদল নিয়ে। যারা ভেতর থেকে অনেক তথ্য জানেন তারা অনেক তথ্য প্রকাশ করছেন। আমি ডিটেল আলোচনাগুলোতে যেতে চাচ্ছি না, কারণ সেনাবাহিনী একটি স্পর্শকাতর ইস্যু। এটা নিয়ে আমি আমার দেশের একটা বড় সংস্থাকে বিতর্কিত করতে চাই না। কিন্তু আমরা সিদ্ধান্তের এই রদবদলের পর আমরা একটু সজাগ দৃষ্টি রাখতে চাই। আর সেটা হলো, বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্রনীতি কি হতে যাচ্ছে। বাংলাদেশ কি চীনের সাথে সামরিক অস্ত্র কেনা বেচার যে চুক্তিটি বলবৎ রাখবে? বাংলাদেশ কি পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং
আধুনিক অস্ত্র কেনার চুক্তিটি বলবৎ রাখবে? বাংলাদেশ কি তুরস্কের সাথে তার যে একটা নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে এটা বলবৎ রাখবে, নাকি এগুলো বন্ধ করে দিয়ে আবারও প্রতিবেশী দেশটির কাছে নিজেকে সমর্পণ করবে? এর উপরে ডিপেন্ড করবে আমাদের চিন্তাটা আসলে কি ছিল, সঠিক না ব্যাঠিক ছিল, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের পর অনেক রকম গুজব উঠেছে বাংলাদেশে। আমি এটাকে গুজব বলবো, এটার কোনো সত্যতা আমাদের কাছে যেহেতু নেই, গুজব হিসেবে দেখতে চাই। সেটা হলো যে তিনি কোথাও কোনো কি বলবো যে নিজেকে সঁপে দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এটা আমাদের বিরোধী শিবির থেকে বারবার উচ্চারিত হচ্ছে। আমরা এটাকে বিশ্বাস করতে চাই না। আমি আমার ভিডিওগুলোতে বারবার বলেছি যে তারেক রহমান প্রয়োজনে আরো 50 বছর ক্ষমতার বাইরে থাকবেন, দেশকে বিক্রি করবেন না। যেমন বেগম খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা এই দেশের জন্য একটা ভয়ঙ্কর, এবং তিনি এটা ভয়ঙ্কর সাপের চেয়েও ভয়ঙ্কর, এটা বেগম খালেদা জিয়া বলেছেন। তিনি এই দেশে অবৈধভাবে টিকে থাকার জন্য দেশটাকে প্রতিবেশীর কাছে বিক্রি করে দিয়েছিলেন। বেগম জিয়া এই কথাটি বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে, যে তিনি একটা ভয়ঙ্কর সাপের চেয়ে বিষধর। তো সেই দলটি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার একমাত্র উত্তরসূরি এখন আমাদের জনাব তারেক রহমান। তারপরে হয়তো তার সন্তান আসছে বা আসবে। তো আমাদের প্রতিটা চোখ, 20 কোটি মানুষের, আমরা বলতে পারি 40 কোটি চোখ তাকিয়ে থাকবে সিদ্ধান্তগুলো কি আসে।